আমার ছেলে ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? 1 মাসের আগে বিছানা থেকে উঠতে পারবেন না বলে মনে হয় না। ওনাকে বেড রেস্টেই থাকতে হবে কিছুদিন। কয়েক পা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। স্তব্ধ হয়ে চেয়ে রইলেন ছেলের মুখ পানে। এ কি কথা শুনলেন তিনি? এত মারি মেরেছে ঈশানকে, উদ্দেশ্য কি? ওর জানে মেরে ফেলার ছিল? রাগ হলো সুফিয়া বেগমের। এক্ষুনি ইয়াসের সাথে কথা না বললে শান্ত হতে পারবেন না তিনি। শাশুড়ির মতিগতি ভালো ঠেকছে না উজ্জ্বলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো ওনাকে, কি হয়েছে চাচি? শরীর খারাপ লাগছে? ইয়াসের সাথে আমাকে এক্ষুনি কথা বলতে হবে উজ্জ্বল। বাড়ি চলো, আফিয়া আর তোমার চাচা এখানে থাকবেন। ঈশানের এই বিষয়টা নিয়েই কি কথা বলতে চাইছেন? তাছাড়া আর কি, আমাকেও তো জানতে হবে আমার এক ছেলে আর এক ছেলেকে মারতে মারতে আধমোড়া বানিয়েছে কেন, কোন ভুলের শাস্তি দিতে? ইয়াস কারণ ছাড়া কিছুই করে না চাচি। ঈশান কেমন এটাও আপনার জানা। সাংঘাতিক কোনো ভুল না করলে ইয়াস কখনোই ওর গায়ে তুলতো না। আদরের শালার দোষ ঢাকছো তুমি উজ্জ্বল। ইয়াস জেনে বুঝে ভুল করার মানুষ নয়। আমি হলফ করে বলতে পারি ঈশান খারাপ কিছু করেছে বলেই ইয়াস এতটা রেগেছে। নইলে যে ছেলে 100 কথার উত্তরে একটাই কথা বলে জবাব দেয়, সে কেন কারণ ছাড়া কাউকে এভাবে মারবে? কথা বাড়ালেন না সুফিয়া বেগম। গাড়ি বের করতে বলে চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে। আনোয়ার সাহেব আর ওনার মেয়ে আফিয়া পড়ে রইলেন হসপিটালে ঈশানের কাছে। ড্রয়িং রুমে মুখোমুখি দাঁড়িয়ে আছে সুফিয়া বেগম আর ইয়াস। টানা 30 মিনিট ধরে উনি বলে যাচ্ছে একই কথা, কি ভুল করেছে ঈশান, কেনই বা এভাবে মেরেছে ওকে। উত্তরে একটাই কথা বলল ইয়াস, তোমার ছেলে আমার কলিজায় হাত দিতে চেয়েছে আম্মু, আমি ওকে মেরে ফেলিনি, এই অনেক। শুকরিয়া আদায় করো তুমি। দ্বিতীয়বার একই কাজ করলে আমি নিজ হাতে ওর কলিজাটা তুলে আনবো। সাবধান করে দিও তোমার ছেলেকে। বিস্মিত নেত্রে ইয়াসের মুখ পানে তাকিয়ে আছে সুফিয়া বেগম। উচ্চারণ করলেন কেবল একটা বাক্য, ইয়াস। প্রতি উত্তর করলো না ইয়াস। চলে গেল বাড়ি থেকে বেরিয়ে। যাওয়ার আগে সার্ভেন্টকে বলে গেছে ঠিক টাইমে ওর রুমে গিয়ে উপমাকে খাবার দিয়ে আসতে। লন্ডনের একটা বড় হসপিটালের কেবিনের বেডে শুয়ে আছে এক 28 থেকে 29 বছর বয়সী যুবক। হাতে স্যালাইন, মুখে অক্সিজেনের মাস্ক লাগানো। শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে ছেলেটার। পুরো শরীর জুড়ে ব্যান্ডেজ ওর। কথা বলা তো দূরের কথা, নাড়াচাড়াটুকু করতে পারে না সে। টানা 3 মাস ধরে ছেলেটা পড়ে আছে এভাবে। অবস্থা কোনো উন্নতি হচ্ছে না ওর। ডক্টররাও এবার আশা ছেড়ে দেবে এমন অবস্থা। হসপিটালে নতুন ডক্টর এসেছে, নাম ওর ইনায়ার রহমান। পড়াশোনা করছে এ দেশেই। অবশেষে ডাক্তারি করার সৌভাগ্য হয়েছে তার। হসপিটালের জয়নিং এর আজ 1 মাস হতে চলল মেয়েটার। প্রতিদিন ঘুম থেকে উঠেই এই প্রধান কাজ 103 নাম্বার কেবিনের রোগীকে দেখে যাওয়া। লোকটাকে এই 1 মাস ধরেই দেখে যাচ্ছে ইয়ানা। কেমন অসহায়ের মতো তাকিয়ে থাকে ওর দিকে। ছেলেটার গোলগাল ফর্সা মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। চোখের চাহনি দিয়ে কত কথা বলতে চায় সে, কিন্তু আফসোস কথা বলার শক্তিটুকু নেই তার মাঝে। পেশেন্ট দেখা শেষ হলে কেবিন থেকে বেরিয়ে যেতে চায় ইয়ানা। লোকটার চুলে কিছুক্ষণ হাত বুলিয়ে গল্প করে ওনার সাথে বিদায় জানিয়ে উঠতে নেবে, তখনই মনে হলো কেউ ওর গায়ে থাকা ওড়নাটা ধরে রেখেছে। বুকের ভেতরটা কেমন করে উঠল ইয়ানার। সে যা ভাবছে সেটাই কি সত্যি? 3 মাস ধরে বেডে পড়ে থাকা পেশেন্ট কি তবে একটু একটু করে রেসপন্স করছে? অবাক হয়ে লোকটার মুখ পানে তাকালো ইয়ানা। কাপা কাপা হাতে মুখের মাস্কটা খুলে অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলো লোকটা, ইয়াস কোথায়? আমার বোনকে পেয়েছে তো? ইয়ানা বুঝলো কৌশিকের কথা। কাছে গিয়ে দ্রুত অক্সিজেনের মাস্কটা লাগিয়ে দিয়ে বলল, ইয়াস বাংলাদেশে গেছে, আপনিও যাবেন, সুস্থ হয়ে উঠুন, আমি নিজে আপনাকে নিয়ে যাব। কষ্ট করে কিছুটা হাসলো কৌশিক। চোখ গড়িয়ে পানি পড়ল ক্রমাগত। তবুও আগের মতো করে বলল সে, আমার আর বাংলাদেশ যাওয়া হবে না।
ইয়ানার হাতটা কাঁপছে, হঠাৎ করে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে ওর। কৌশিকের কান্নায় ইয়ানারও কেমন কান্না পাচ্ছে, কান্না আটকে রাখতে ব্যর্থ হলো সে। পাশে চেয়ারটাতে বসে মুখে 2 হাত চেপে ডুকরে কেঁদে উঠল ইয়ানা। কৌশিক বুঝলো না ইয়ানার কান্নার কারণ, সে না হয় কাঁদছে নিজের অনিশ্চিত ভাগ্যের জন্য। ইয়ানা কাঁদছে কেন? বিছানায় শুয়ে থাকা কাসফিয়ার গায়ে হাত দিয়ে দেখলো ইয়াশ মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে, কাঁপছে প্রচণ্ড। হুট করে কেন হলো এমন? একদিকে আসার সময় কাসফিয়ার পছন্দের চকলেট আইসক্রিম আর বেলি ফুলের বানানো গাজরা নিয়ে এসেছিল ইয়াশ, ওকে আর দেওয়া হয়নি জিনিসগুলো। ফুলটা রেখে আইসক্রিমটা ফেলে দিয়েছে জানালা দিয়ে। বাড়িতে আপাতত কেউই নেই, উজ্জ্বল খানিকক্ষণ আগেই বেরিয়ে গেছে কোথাও। ঈশানের অবস্থা ভালো না, তাই সবাই গিয়েছেন হসপিটালে। ইয়াশকে যেতে বলা হলেও যায়নি সে। চোখের সামনে ঈশানের দেখলে মেরেই ফেলবে হয়তো। ইয়াশ একটা নরম সুতি কাপড় ভিজিয়ে কপালে দিয়েছে কাসফিয়ার। মেয়েটা বিড়বিড় করে বলছে কি যেন, কাছে গেলে শুনলো ইয়াশ বারবার বলে যাচ্ছে কাসফিয়া, তুমি কবে ফিরে আসবে ভাইয়া? আমার সাথে এমন লুকোচুরি খেললে আমিও কিন্তু রাগ করে চলে যাব আম্মু আব্বুর কাছে। কথাগুলো স্পষ্ট শুনতে পেল ইয়াশ। কৌশিকের কথাটা মাথায় আসতেই কল দিল ইয়ানাকে। উপমার অসুস্থতার বিষয়টা বলল। ইয়ানা হয়তো শিখিয়ে দিল কিছু। ইয়াশ কলটা কেটে কাবার থেকে কয়েকটা ব্ল্যাঙ্কেট বের করে এনে জড়িয়ে দিয়েছে কাসফিয়ার গায়ে। তবুও শরীরের কম্পন কমছে না মেয়েটার। ইয়াশ উঠে যেতে নিলেই ওর হাত ধরে নেয় কাসফিয়া, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, যাবেন না, ওই লোকটা যদি আবার আসে আমার খুব ভয় লাগছে। ইয়াশ দ্রুত কাছে গেল ওর, মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলল, যাচ্ছি না, তুমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। ইয়াশের বাহু আঁকড়ে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল কাসফিয়া। পাড়ি জমালো ঘুমের দেশে। কাসফিয়ার ঘুমন্ত মুখশ্রীর দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে ইয়াশ। মুস্কি হেসে ওর গালে হাত ছুঁয়ে বলছে, এই মেয়ে এত সুন্দর কেন? সৃষ্টিকর্তা যেন সব সৌন্দর্য ওর মধ্যেই দিয়েছেন। এমনি এমনি কি ইয়াশ তার নাম দিয়েছে উপমা? এই মেয়ে যে ইয়াশের মধুময় কবিতার প্রাণ, ওর ওপার অনুভবের সন্ধান। ভোরের আলো ফুটেছে, চারিদিকে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে বাহিরে। জানালার পর্দা ভেদ করে বাইরের আলো এসে ইয়াশের চোখে পড়তেই ঘুম ভেঙে গেছে ওর। চোখ মুখ বিরক্ত নিয়ে পাশে থাকা ছোট্ট বালিশটার মাথার উপরে চেপে ধরে বলছে, আহা উপমা, জানালা আটকে চুপচাপ এসে শুয়ে পড়ো তো। আর কত ঘুমাবেন? ইয়াশ কথা বলল না, চোখ দুটো আবারও লেগে এসেছে ওর। হুট করেই মনে পড়লো কাল রাতের ঘটনা। প্রচন্ড জ্বরে গা পুড়ে যাচ্ছিল উপমার। এখন কি ঠিক আছে সে? উঠে বসলো ইয়াশ। পাশেই এসে দাঁড়িয়েছিল কাসফিয়ার, ওর হাত টেনে নিজের কাছে বসালো। কপালে গালে হাত দিয়ে দেখলো জ্বর কমেছে কিনা। নিশ্চিত হলো ইয়াশ এখন আর গায়ে জ্বর নেই মেয়েটার। কাসফিয়া একদিনে তাকিয়ে আছে ইয়াশের মুখ পানে। এই মানুষটা ওকে নিয়ে এত ভাবে, অথচ পরিচয় মাত্র কিছুদিনের। কাসফিয়ার এমন ফ্যাল করা চাহনি দেখে ভ্রু কুঁচকালো ইয়াশ। কাসফিয়ার মনে হয় ভয় পেল ইয়াশের এমন চাহনিতে। চোখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াশ ওর চুপসে যাওয়া মুখটা দেখে হেসে বলল, আমি সুন্দর জানি, তাই বলে এভাবে তাকিয়ে থাকতে হবে? কাশফিয়ার দিকেই কত মানুষ তাকিয়ে থাকে, সে কারো দিকে তাকায় না। তাই বুঝি? তা নয় তো কি। মাত্রই কে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছিল আমাকে। লজ্জা পেল কাসফিয়া। ইয়াশের কথার উত্তরে কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল সে। ইয়াশ হাসলো আনমনে, উঠে চলে গেল ওয়াশরুমের দিকে। জানালার পাশটায় গিয়ে দাঁড়িয়েছে কাসফিয়া। মামার কথা খুব মনে পড়ছে ওর, কেমন আছে কে জানে। মামি ওর অবহেলা করলেও অসুস্থ মামা তো আগলে রেখেছিল ছোট্ট থেকে। সেদিন বিয়ে থেকে পালাতে মামাই বলেছিল ওকে। কাসফিয়ার মনে পড়ছে সেদিনের কথা। কনের সাজে যখন বসেছিল বিছানায়, কান্না করতে করতে ফুলে গিয়েছিল ওর চোখ মুখ। উপায় না পেয়ে ভেবেছিল মা বাবার কাছেই চলে যাবে সুইসাইড করে। দরজায় ঠক ঠক আওয়াজের ধ্যান ভাঙল ওর। মামার গলা শুনে দ্রুত গিয়ে খুলে দিল দরজাটা। ভাগ্নিকে বুকে জড়িয়ে বলেছিলেন তিনি, তুই পালিয়ে যা কাসপি, তোর ভবিষ্যতের কথা ভেবেই
আমি তখন এই বিয়েতে রাজি হয়েছিলাম। ছেলে এমন আমি জানতাম না রে মা, ক্ষমা করে দে আমাকে। মামার জোর করে রাখা 2 হাত ধরে বলল কাসফিয়া। আমি এ বিয়ে করবো না মামা, তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমি ভাইয়ার কাছে যাব। তুই এখান থেকে পালিয়ে যা মা। কাসফিয়া শুনলো মামার কথা, কোনো কিছু না ভেবেই সুযোগ পেয়ে বাসা থেকে বেরিয়ে গেল। ও কিছু দূর যেতেই দেখে নিল ওর মামি মরে যাবে বলে ভয় দেখিয়ে আটকাতে চাইলো ওকে। মামির মন ভুলানো কথায় একটা সময় কাসফিয়াও মনে হলো বিয়েটা করে নেবে সে। মামিকে কিভাবে মরতে দেখবে নিজের জন্য। তখন কোত্থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসলেন ওর মামা, চিৎকার দিয়ে বললেন কাসফিয়াকে, কাসফি চলে যা মা, ফিরে আসবি না। ওই মদখোর মাতালের সাথে বিয়ে করার থেকে ভালো তুই পালিয়ে যা, পালিয়ে যা তুই মা। কাসফিয়া ছলছল চোখে তাকিয়ে আছে মামার দিকে। ওর মামি তখনও ওনার হাত ধরে চোখ রাঙিয়ে বললেন, আহাতের কাছে আমাদের ধার দেনা আছে, কাশফিয়াকে দিয়ে দিলে ওসব আর নেবেন না। নিজের ভালো কেন বুঝছো না তুমি? চুপ করো, কয়টা টাকার জন্য আমার ভাগ্নিকে বিক্রি করে দেব? কখনোই না। রুম থেকে বেরিয়ে আসলো আহাত, চোখ পাকিয়ে তাকালো কাসফিয়ার মামা মামির দিকে। কথাবার্তা না বলে গিয়ে সপাটে চর বসালো ওনার গালে, শার্টের কলার টেনে ধরে বলল রেগে মেগে, বাগ্নির জন্য মায়া বেড়ে গেছে, বিয়ে দিবি না আমার সাথে? এই মেয়েকে আমার চাই, যে কোনো মূল্যে চাই। তুই ওকে পালিয়ে যেতে বলেছিস কোন সাহসে? বলেই ওনাকে মাটিতে ফেলে মারতে শুরু করলো আহাত। কাসফিয়া দূর থেকে দাঁড়িয়ে দেখছে মাটিতে পড়ে থাকা ওর মামাকে। কষ্ট হলো ওর, কাছে এসে নিজেও চর বসিয়ে দিল আহাত লোকটার গালে। আহাদের রাগ বাড়ল তরতর করে। এই পুসকে মেয়ের এত সাহস, গায়ে হাত তুলল ওর। মনে মনে ভেবে নিল আহাত যাই হয়ে যাক এই মেয়েকে বিয়ে করেই ছাড়বে আজকে। কাসফিয়ার মামিও তখন খপ করে ধরে ফেলল ওর হাতটা, কিন্তু আটকে রাখতে পারল না তিনি। মাটিতে পড়ে থাকা কাসফিয়ার মামা আঘাত করলেন আহাতকে। ওনার স্ত্রীকেও ধমক দিলেন হাত ছেড়ে দিতে। মামার কথায় এবার সত্যি চলে গেল কাসফিয়া। দৌড়াতে দৌড়াতে যখন বাড়ির সীমানা পেরোলো তখনই সে থামলো, কিন্তু অসাবধানতায় ধাক্কা লাগলো ইয়াসের গাড়িটার সাথে। ভাবনার জগৎ থেকে বেরোলো কাসফিয়া, লক্ষ্য করলো রোহি এসে কড়া নার্সের রুমের দরজায়। নিজেকে স্বাভাবিক করে বলল, ওকে। রুমে আসুন আপু। ইয়াস কোথায় কাসফিয়া? ওয়াশরুমে হবেন, কোনো দরকার? দরকার তো ছিলই, তোমাদের খেতে ডাকছেন সবাই সেমি কলেজে, তাই আমি ডাকতে আসলাম। তাড়াতাড়ি চলে এসো, চাচি নইলে রাগ করবেন। আসছি, আপনি যান। মুস্কি হেসে চলে গেল রোহি। কাসফিয়া ওর পরনে 3 পিসটা পাল্টে কোনো রকম শাড়ি পেছালো শরীরে। ঠিকঠাক হয়নি জানে, তবুও পরে নিয়েছে ও ভাবেই। আয়নার সামনে যেতেই ড্রেসিং টেবিলের উপরে রাখা ফুলের মালাটা চোখে পড়ল ওর। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল কাসফিয়ার। এ ফুল যে ওর খুব পছন্দের। মাথার ভেজা চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে রুমে আসলো ইয়াস। কাসফিয়ার দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল ওর। শাড়ি পরেছে না অন্য কিছু বোঝা মুশকিল, তবে একটা জিনিস বুঝলো ভালো করে, উপমা শাড়ি পরতে পারে না, হয়তো অভ্যাস নেই। ইয়াস কাছে এলো কাসফিয়ার, বলল, কে? এই মেয়ে, শাড়ি পরেছো নাকি গায়ে গামছা পেঁচিয়েছো? কথাটা কানে আসতেই ইয়াসের মুখ মানে তাকালো কাসফিয়া। ঠিকঠাক মতো শাড়ি পরতে পারে না বলে কি লোকটা অপমান করলো ওকে? মুখ ভেঙচি কেটে বলল কাসফিয়া, আপনি পরিয়ে দিন তবে। ঠোঁট কামড়ে হাসলো ইয়াস। কাসফিয়ার দিকে এগোতে এগোতে বলল সে, ঠিক আছে, আমি ইয়াস রায়হান, আবার ভদ্র ছেলে, কারোর কথা ফেলে না। ভ্রু কুঁচকে এলো কাসফিয়ার। কারো কথা ফেলে না মানে? যে কেউ বললেই কি শাড়ি পরিয়ে দেবে নাকি ইয়াস তাকে? রাগ হলো কাসফিয়ার, মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। ইয়াস বুঝলো হয়তো উপমার রাগের কারণ। হাসতে হাসতে চলে গেল রুম থেকে। যাওয়ার আগে বলেও গেল কাসফিয়াকে, তুমি যে পোশাকে কমফোর্টেবল সেটাই পরো, শাড়ি পরার দরকার নেই। কাসফিয়া তখন মুখটাকে বেজার করে বলল ইয়াসকে, আসলে আমার শাড়ি পরার অভ্যাস নেই। ইয়াসকে কথাটা বলে হাতে থাকা শুকিয়ে যাওয়া ফুলের মালাটা নেড়েচেড়ে দেখলো কাসফিয়া। আয়নার সামনে গিয়ে ক্লিপ দিয়ে মাথায় দিল সেটা। ইয়াস ওর দিকে তাকিয়ে হাসছে আনমনে, বলছে বিড়বিড় করে, শাড়ি পরার অভ্যেস করতে হবে না উপমা, আমাকে ভালোবাসার অভ্যেস করো তুমি।
আমাকে একটু আদরে রাখো। তোমার সবটুকু জুড়ে থাকতে চাই আমি। কাসফিয়ার মনে হলো ইয়াশ কিছু বলছে ওকে। ফিরে তাকালো ইয়াশের দিকে, দেখলো ইয়াশে চলে যাচ্ছে রুম থেকে বেরিয়ে। ইয়াশের কথা শুনে কাসফিয়া বদলে নিল শাড়িটা। এসব পরার অভ্যাস নেই ওর, কিন্তু ইয়াশের আম্মু এভাবে দেখলেই যদি রেগে যান তখন কি করবে। পরক্ষণেই আবার ভাবছে কাসফিয়া যাই হয়ে যাক, ইয়াশ বাঁচিয়ে নিবে ওকে। খাবার টেবিলে বসে আছে সবাই। ইয়াশ আর কাসফিয়া এলো মাত্রই ইয়াশের পাশের চেয়ারটাতেই বসেছে কাসফিয়া। ওর সাজসজ্জা দেখেই রেগে গেলেন সুফিয়া বেগম। কেন বারবার ওনার কথার অবজ্ঞা করছে মেয়েটা, নাকি শিখিয়ে দিচ্ছে ওনার ছেলেই? নিজেকে সংযত করলেন সুফিয়া বেগম, বললেন না কিছুই। কিছু বললেই তো ছেলের ওনার রাগ দেখিয়ে চলে যাবে বাড়ি থেকে। উজ্জ্বল ইয়াশের ঠিক পাশের চেয়ারটাতেই বসেছিল, কানের কাছে এসে বলছে ওকে। কি হলো শালাবাবু, হয়েছে? কি হবে? বাসর। ইয়াশ একবার তাকালো উপমার দিকে। মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে মেয়েটা। হাসলো ইয়াশ, উজ্জ্বলের দিকে তাকিয়ে বলল ওর মতো ফিসফিস করেই, বউটা ছোট বড় হোক কিছুটা, আমার আদর নিতে পারবে না এই বয়সে? ধুর, কি যে বলো না তুমি। বউদের আদর না দিলে বয়স বাড়ে নাকি? তোমার আপুকেও তো। ভ্রু কুচকে তাকালো ইয়াশ। উজ্জ্বলের মনে হলো ভুল সময় ভুল কথা বলেছে সে। এক হাত দিয়ে কান ধরে চোখের ইশারায় ক্ষমা চাইলো ইয়াশের কাছে। এই ছেলেকে বোঝে না উজ্জ্বল, কখন যে মজা করে আর কখন রাগ, এটাও বুঝতে পারে না সে। হসপিটালের বেডে শুয়ে থাকা কৌশিকের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। ইয়ানা আর হসপিটালের অন্য ডাক্তাররা ঘিরে রেখেছে ওকে। প্রাণপণে চেষ্টা করছে ছেলেটাকে বাঁচিয়ে তোলার, কিন্তু অবস্থার অবনতি হচ্ছে কৌশিকের। শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে ওর। চোখ গড়িয়ে পানি পড়ছে ছেলেটার। বারবার বোনের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। এখন কিছুটা ঠিক হয়েছে কৌশিক, ভয় কমেছে ইয়ানার। কিন্তু কিছুক্ষণ পরই যদি আবার এরকম হয়, কোনোভাবেই কৌশিকের ক্ষতি হতে দেবে না। যেভাবেই হোক বাঁচাতে হবে কৌশিককে। ইয়াশকে যে কথা দিয়েছে ইয়ানা, ডাক্তাররা সহ সবাই বেরিয়ে গিয়েছে। কৌশিককে শিফট করা হয়েছে অন্য কেবিনে। হাতের গ্লোভস আর গায়ের অ্যাপ্রনটা খুলে নিয়েছে ইয়ানা। চেয়ার টেনে বসেছে কৌশিকের পাশে। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরেছে ছেলেটার। চোখ খুলে তাকাতেই দেখলো এত অতি সুন্দর রমণী বসে আছে ওর পাশটায়। আদর করে হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। সব রেখে কৌশিক চোখ গেল ইয়ানার ছলছল চোখ জোড়ার দিকে। কান্নার কারণে চোখের কাজল লেপটে গেছে মেয়েটার, তবুও কত সুন্দর লাগছে ওকে। মুখে যেন রাজ্যের মায়া। বুঝে পায় না কৌশিক এই মেয়ে এত কাঁদে কেন, নাকি তার মতো দুঃখীর কাছে আসলেই দুঃখ বাড়ে মেয়েটার। 3 মাস মনে হয় এই প্রথম কিছুটা ভালো লাগছে কৌশিকের। খুব করে মন চাইছে বাইরের আলো বাতাসে গায়ে লাগাতে, কথা বলতে ইচ্ছা করছে ওর। ইয়ানার দৃষ্টি পড়ল কৌশিকের দিকে, উদ্বিগ্ন হয়ে বলল ওকে, ঠিক আছেন আপনি? কি লাগবে আমাকে বলুন, এক্ষুনি এনে দিচ্ছি। আমাকে একবার ইয়াসের সাথে কথা বলিয়ে দাও ইনায়া। আমাকে জানতে হবে আমার বোনকেও পেয়েছে কিনা। ও ভালো আছে জানলে মরেও শান্তি পাবো আমি। এইভাবে বলবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ আপনাকে ভালো করে দেবেন। চোখ বন্ধ করে শ্বাস ছাড়লো কৌশিক। ইয়ানা কল দিল ইয়াশের ফোনে, যদিও জানে এই সময় কল রিসিভ করবে না ইয়াশ। প্রথমবার রিংটোন বাজতে বাজতে কেটে গেল, পরের বার কেউ একজন ধরল। ইয়াশ কলটা রিসিভ করেছে ভেবে লাউড স্পিকার দিল ইয়ানা। কথা বলছে না কেউই। ফোনের ওপাশে নীরবতা দেখে ইয়ানাই আগে বলল, ইয়াশ রায়হান আছে? ভেসে এলো একটা মেয়েলি কণ্ঠস্বর। বলল সে, উনি রুমে নেই। কোথায় আছে? বাইরে গেছেন, আসলে আমি বলে দিব আপনি ফোন দিয়েছিলেন। ইয়ানা কিছু বলার আগেই ফোনের লাইন কেটে গেল। ওপাশ ফিরতেই দেখলো কৌশিক এক ধ্যানে তাকিয়ে আছে ওর দিকে। ফোনের ওপর প্রান্তে কথা বলা মেয়েটার কণ্ঠস্বর খুব চেনা পরিচিত মনে হলো কৌশিকের। মনে হলো নিজের কেউ। এই কণ্ঠস্বর, কথা বলার ধরন যে ওর বোনের মতো। তবে কি ইয়াশ খুঁজে পেয়েছে কাসফিয়াকে? আজ প্রায় 15 দিনের মতো হলো ঈশান হাসপাতালে আছে। নিয়ম করে প্রতিদিন ছেলের জন্য খাবার নিয়ে আসতেন সুফিয়া বেগম। হাসপাতালে এসেই যখন দেখতেন হাতে পায়ে ব্যান্ডেজ করা ঈশান ব্যথায় কাতরাচ্ছে, মনটা খারাপ হয়ে যেত ওনার।
আজকে ঈশানকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। মাথা আর হাতে ব্যথা পেয়েছে অনেকটা, এখনো হাত নাড়াতে পারে না সে। ধরে ধরে সুফিয়া বেগম বাড়ির ভেতরে নিয়ে এসেছেন ছেলেকে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠবে, তখনই ঈশানের ধাক্কা লাগে কারো সাথে। মুখ তুলে চাইলে দেখে ওর সামনে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থাকা ইয়াসকে। শুকনো ঢোক দিল ঈশান, দাঁড়িয়ে পড়ল গিয়ে মায়ের পেছনে। ইয়াস এদিকে রেগেছে প্রচণ্ড, রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। সুফিয়া বেগম ধমকে সুরে বললেন ছেলেকে, হচ্ছেটা কি ইয়াস? ঈশান তোমার ভাই হয়? আমার চাহনিতে তোমার ছেলে ঝলসে যাবে না আম্মু। শার্টের হাতা গোটাতে গোটাতে নিচে নামছে ইয়াস। তখনই কথাটা বলছে সুফিয়া বেগমকে। দূরত্ব খুব বেশি নয়, তবুও ছেলের সম্পূর্ণ কথাটা বুঝতে পারেনি সুফিয়া বেগম। প্রশ্ন করলেন তাকে, কিছু বললে ইয়াস? প্রতি উত্তর করলো না ইয়াস। গটগট করে হেঁটে চলে গেল বাড়ির বাহিরে। মাথায় কত শত ভাবনা ইয়াসের। তাকে আবার ফিরে যেতে হবে লন্ডনে। এখানে ভালো লাগছে না, কোনো কাজেই মন বসে না। কৌশিক কেমন আছে নিজ চোখে না দেখলে যে শান্তি পাচ্ছে না মনে। যত দিন না কৌশিক ঠিক হচ্ছে, চলে যায় কিভাবে। উপমা যে তার দায়িত্ব, শুধু কি দায়িত্ব, মেয়েটার প্রতি ইয়াসের এক আকাশ পরিমাণ মুগ্ধতা। ওকে না দেখলে, কথা না বললে যে মন শান্ত হয় না ইয়াসের। এই অসুখ সারাবে কি করে? বেশ কিছুক্ষণ পর সিমি কোত্থেকে দৌড়ে এসেছে কাসপিয়ার কাছে। হাঁপাতে হাঁপাতে ফোনটা কাসপিয়ার সামনে ধরে বলছে, মামাই তোমাকে খুঁজছে নতুন মামি। ফোনটা হাতে নিল কাসপিয়া। সেন্টার টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে দিয়ে পানি খেতে বলল সিমিকে। ফোনটা কানে ধরল সে, কিন্তু কথা না বলে নীরব রইল। ইয়াস বুঝলো না এই নীরবতার কারণ। যে মেয়ে সারাক্ষণ কথা বলে তার সামনে, সে এখন চুপ কেন? নীরবতা ভেঙে প্রথম কথাটা বলল ইয়াসি। উপমা, বলুন। সোফার পাশের সেন্টার টেবিলের উপরে একটা শপিং ব্যাগ রেখে এসেছি, তুমি তো সেটা পেয়েছো। ইয়াসের কথা অনুসরণ করে কাসফিয়া তাকালো ওইদিকে। চোখে পড়ল একটা শপিং ব্যাগ। বলল ইয়াসকে, হ্যাঁ পেয়েছি। ওগুলো পরে রেডি হয়ে নিচে আসো, আমি অপেক্ষা করছি। ভাইয়ার কাছে নিয়ে যাবেন? কথা বলল না ইয়াস। এই মেয়ে এত ভাই পাগল কেন? তার জন্য পাগল হলে কি খুব খারাপ হতো? ইয়াসের যে ইচ্ছে করে মেয়েটার হৃদয়ে থাকতে, মন মস্তিষ্কে বিচরণ করতে। ইয়াসে ধমক দিল উপমাকে, বলল গম্ভীর কণ্ঠে, ভাই পাগল না হয়ে স্বামী পাগলও তো হতে পারে উপমা। হ্যাঁ, আপনি বলছেন এই কথা? তিত করলা এত মিষ্টি হলো কি করে? উপমার কথাটা হয়তো পছন্দ হলো না ইয়াসের। ধমকের স্বরে বলল উপমাকে, তাড়াতাড়ি আসবে নাকি চলে যাব? আরে বাবা আসছি, অপেক্ষা করুন। ফোনটা কেটে দিল কাসফিয়া। সিমিও চলে গেল রুম থেকে বেরিয়ে। শপিং ব্যাগটা খুলতেই একটা সুন্দর নীল শাড়ি নজরে আসলো কাসফিয়ার। তার সাথে সুন্দর জুয়েলারি সেট, সাথে বেলি ফুলের গাজরাও ছিল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল কাসফিয়ার। এই কিছু দিনে ইয়াসের সাথে সম্পর্কটা ওর বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছে, তাই কিছু বলতে দ্বিধাবোধ করে না তেমন। তবে মাঝে মধ্যে ইয়াসের বড়সড় ধমকের ভয়ে পেয়ে চুপ করে যায় সে। কাসফিয়া এখন শাড়ি পরতে পারে, চেষ্টা করতে করতে কিভাবে যেন শিখে গেছে। আজকে সে নিজেই শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ লাগিয়েছে, ঠোঁটে গাঢ় গোলাপি রঙের লিপস্টিক। একটুকু সাজেই অপূর্ব লাগছে ওকে। সবই ঠিক আছে, কিন্তু বেলি ফুলের গাজরাটা সে চুলে গাঁথবে কি করে? ফুলটা হাতে নিয়ে বেরিয়ে গেল কাসফিয়া। নিচে আসতেই সামনে পড়ল আফিয়া আর ইয়াসের আম্মু সুফিয়া বেগমের। চোখ রাঙিয়ে কাসফিয়ার দিকে তাকিয়ে আছেন মামে দুজনেই। আফিয়া কটমট কণ্ঠে বলছে কাসফিয়াকে, সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? প্রেমিকের সাথে দেখা করতে বুঝি? ভ্রু কুচকালেন সুফিয়া বেগম, রেগে বললেন মেয়েকে, আহ কি হচ্ছে আফিয়া? ও তোমার ভাইয়ের বউ, এসব শুনে মুখ থেকে বের করার সাহস পাও কোথা থেকে? ভয় আর অপমান বোধে আফিয়া মাথা নিচু করে ফেলল। বলল মিনমিন কণ্ঠে, এই বয়সের মেয়েদের তো প্রেম ভালোবাসার প্রতি ঝোঁক থাকে বেশি আম্মু, আমি ওভাবে বলতে চাইনি। দরজার সাথে হেলান দিয়ে বুকে দু হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে ইয়াস। বোনের এমন কথায় রাগ বাড়ল তরতর করে। বলে উঠল তখন, ওর বয়সটা তুই
রুহি আর বাড়ির প্রত্যেক মেয়ে পার করে এসেছিস আপু। তোরা এসব করেছিস বুঝি? ভাইয়ের শান্ত কণ্ঠের ধমকে ভয় পেয়ে গেল আফিয়া। নিজেকে সামলে নিয়ে বলল ইয়াসকে, কথাই কথাই এ বাড়ির মেয়েদের সাথে তোর বউকে মিলাবি না ঈশান। মিলাবো না, কারণ আমার উপমা আলাদা। কিন্তু ওকে অপমান করলে হাজবেন্ড হিসেবে আমার চুপ থাকাটা মানায় না আপু। ঈশানের অবস্থা দেখেছো তো? তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? না, সাবধান করছি। কাসফিয়া একবার তাকাচ্ছে ইয়াসের দিকে তো আরেকবার তাকাচ্ছে ওর শাশুড়ি আর অনার মেয়ের দিকে। বাইরে যাওয়া নিয়ে এত কাহিনী হয়ে যাবে জানলে কাসফিয়া রেডি হতো না। সুফিয়া বেগম অতিষ্ঠ ছেলে মেয়ের তর্কাতর্কিতে। আফিয়া তো এবার বলেই দিয়েছে কান্না করতে করতে, দেখলে আম্মু তোমার ছেলে কিভাবে এই মেয়ের জন্য আমাকে অপমান করে যাচ্ছে। দোষ তোমার কম নয় আফিয়া, বারবার কেন নিজের নোংরা কথাগুলো দিয়ে আঘাত করো মেয়েটাকে? ও এই বাড়ির বউ, মনে রেখো তুমি। ইয়াস কথা বাড়ায় না আর। মায়ের কথা শুনলো কিনা সন্দেহ। কাসফিয়ার হাত ধরে নিয়ে চলে গেল বাড়ি থেকে। পথ আটকালো আফিয়া। ভাবলো ভাই ওর রাগ করে বাড়ি ছেড়েই চলে যাচ্ছে হয়তো। হাতে পায়ে ধরে এক প্রকার কান্নাকাটি শুরু করলো সে। ইয়াসের ভাবমূর্তি পরিবর্তন হলো না তেমন, তবে কাসফিয়ার মায়া হলো আফিয়ার জন্য। মিষ্টি হেসে চোখের ইশারায় শান্ত হতে বলল ওকে। চলে গেল ইয়াসের সাথে বেরিয়ে। ওদের যাওয়ার পানে তাকিয়ে আছে আফিয়া। অবাক হচ্ছে মেয়েটাকে দেখে। এ মেয়ে এত ভালো কেন? সব সময় কত অপমান করে, আর তার উত্তরে মন ভুলানো একটা হাসি দেয় কেবল। পরন্ত বিকেলে সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক জোড়া দম্পতি। সময়টা সুন্দর, চারিদিকে বাতাস বইছে। এমন সুন্দর আবহাওয়ায় ঘুরতে বেরোলে মন ভালো হয়ে যাবে যে কারো। কাসফিয়ারও হয়েছে। কতবার ভেবেছে এরকম কেউ একজন আসবে তার জীবনে, ভালোবেসে আগলে রাখবে তাকে প্রতি মুহূর্তে। মাঝে মধ্যেই দুজনে মিলে প্রকৃতি দেখতে বেরোবে। হাঁটার পথে ফুচকার দোকান দেখলেই কাসফিয়া বায়না করবে তার কাছে। মানুষটাও সায় জানাবে ওর সব পাগলামিতে। অবশেষে কি আসলো সেই দিন? ইয়াস কি তবে কাসফিয়ার কল্পনার রাজ্যের রাজকুমার? ইয়াসের ডাকে ভাবনার জগৎ থেকে বেরোলো কাসফিয়া। ফুলটা হাতে ঝুলিয়ে রাখার জন্য। এই সুন্দর বেলি ফুল তোমার খোপাতেই মানায় উপমা। মুস্কি হেসে ফুলের গাজরাটা ইয়াসের দিকে বাড়িয়ে দিল কাসফিয়া। বলল ওটা গেথে দিতে তার চলে। দেরি করলো না ইয়াস। কাসফিয়ার থেকে ফুলের গাজরাটা এনে ওর পেছনে গিয়ে সুন্দর মতো ক্লিপ দিয়ে আটকে দিল ওটা। কাসফিয়া ঘুরে তাকালো ইয়াসের মুখ পানে। ধ্যান ধরে তাকিয়ে রইল ইয়াসের দিকে। আগের মতো আবারও বলে উঠল ইয়াস, এই মেয়ে কি ভাবছো এত? কিছুক্ষণ ইয়াসের দিকে তাকিয়ে বলল কাসফিয়া, ভাবছি তিত করলা রূপী ইয়াস রায়হানের মধ্যে এত মিষ্টতা আসলো কিভাবে? ভ্রু কুচকালো ইয়াস। কাসফিয়ার মনে হলো ভুল করেছে সে। জিভ কেটে বলল, ভুল হয়েছে জনাব। কাসফিয়ার কথা বলার ধরন দেখে হাসলো ইয়াস। ওর হাত ধরে টেনে নিয়ে গেল কিছু দূরে থাকা দোকানটায়। খোলামেলা ছোট্ট দোকানটায় কত রকমের চুড়ি, নুপুর আর ফুলের গাজরা। কাসফিয়া বুঝলো ইয়াস এসব কিনে দিবে তাকে, তবুও বলল ইয়াসকে, আমাকে কিনে দেবেন বলে নিয়ে আসলেন বুঝি? তুমি পছন্দ করে দিবে, আমি অন্য কারোর জন্য নিব। হাসি মুখটা চুপসে গেল কাসফিয়ার। ইয়াস কি এই চুড়ি নুপুর রুহির জন্যই কিনতে চাইছে? ভেতরে ভেতরে রাগ হলো কাসফিয়ার, তবুও বুঝতে দিল না ইয়াসকে। দুমুঠো কাচের চুড়ি নিয়ে কাসফিয়া ওগুলো আবার একটা মুখ ভেঙচি কেটে ইয়াসের হাতে ধরিয়ে দিয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়াসকে অন্য কারোর জন্য গিফট কিনতে দেখতে রাগ লাগছে কাসফিয়ার। তাই সে মিথ্যা অজুহাত দেখিয়ে চলে গেল কিছু দূরে দাঁড় করিয়ে রাখা ইয়াসের গাড়িটার কাছে। ইয়াস মুখ টিপে হাসছে কাসফিয়ার রাগ দেখে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাসফিয়া। ইয়াস এসে দাঁড়িয়েছে ওর পাশে। গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকালো কাসফিয়া। ইয়াস ওর হাত টেনে নিয়ে আসলো নিজের কাছে। যত্ন করে চুড়িগুলো পরিয়ে দিল কাসফিয়ার হাতে। চোখ মুখে বিস্ময় নিয়ে ঘুরে তাকালো কাসফিয়া। বলল ইয়াসকে, এগুলো আমার? আমার বুঝি আরো কয়েকটা বউ আছে? ইয়াসের উত্তর শুনে কেবল হাসলো কাসফিয়া। বুঝলো তাকে রাগাতেই ইয়াস বলেছিল ওভাবে।
গাড়ি চলছে তার আপন গতিতে, বাড়ির রাস্তা ধরেই যাচ্ছে কাসপিয়া আর ইয়াস। ড্রাইভিং সিটে বসে আছে ইয়াস, কাসপিয়া তার পাশের সিটেতেই। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা এখন। আজকে কাসপিয়ার মনটা অনেক ভালো। কতদিন পর এভাবে ঘুরলো জানা নেই তার। লাস্ট যখন কৌশিক এসেছিল কিছুদিনের জন্য দেশে, তখনই ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছিল কাসপিয়া। আচ্ছা, ইয়াস কিভাবে জানে ওর পছন্দ অপছন্দ সম্পর্কে? ইয়াসের যেমন ছেলে, এরকম জায়গা ঘোরাঘুরি করা, ফুচকা খাওয়া বা ওই ছোট্ট দোকানটা থেকে গিফট কিনে কাসপিয়াকে দেওয়া, এসব ওর সাথে যায় না বোধ হয়। তবে কি ইয়াস কাসপিয়ার জন্যই করলো এত কিছু? আনমনে হাসলো কাসপিয়া, ভাবলো মনে মনে সে যে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে ইয়াসকে। এটা কি ইয়াস জানে? জানে না হয়তো। আচ্ছা, ইয়াসও তাকে পছন্দ করে যেভাবে কাসপিয়া পছন্দ করে ইয়াসকে? বলে দেখবে একবার। মনটাকে শান্ত করতেই কাসপিয়া বলল ইয়াসকে,